আজকের ভিডিওতে আলোচনা করব আগামীকাল পাঞ্জাব এফসি ম্যাচটা নিয়ে, মোহনবাগানের সঙ্গে যেটা রয়েছে কোয়ার্টার ফাইনাল। এছাড়া আইএসএলের উদ্বোধনী ম্যাচ মোহনবাগানের রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কিছু খেলা আছে, সেটা আইএসএলের ওপর কতটা প্রভাব ফেলবে সেটা নিয়ে আলোচনা করব। আর আনোয়ার আলীর কেসটা কখন জানা যাবে সেটা নিয়ে সামান্য আলোচনা করে নেব। প্রথমে যদি বলি, পাঞ্জাব এফসি ম্যাচটা মোহনবাগানের জন্য কতটা কঠিন হতে চলেছে, তো এই বিষয়ে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই। যদি পাঞ্জাব এফসি ম্যাচ মোহনবাগানের জন্য কঠিন হয়, তাহলে কিন্তু মোহনবাগানের কাছে আগামী আইএসএলে একটা চিন্তার ভাঁজ দেখা যাবে। তো পাঞ্জাব এফসি ম্যাচটা কখনোই বিশাল কঠিন ম্যাচ মোহনবাগানের কাছে হওয়া উচিত নয়। অবশ্যই এটা একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ, পাঞ্জাব এফসি হারানোর কিছু নেই, তারা একটা হার না মানা জেদ নিয়ে খেলবে। মোহনবাগান হোম অ্যাডভান্টেজ পাবে না। তারপরেও এত কিছুর পরেও আমি বলবো, মোহনবাগান যে স্কোয়াড ডেপথ নিয়ে নামছে, সেই স্কোয়াড ডেপথ নিয়ে ভারতবর্ষের এই মুহূর্তের কোনো টিমই মোহনবাগানের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি যে ধরনের টিম বানিয়েছে, বা বলতে পারেন কয়েকটা টিম আইএসএলের আছে, তারা মোহনবাগানকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, কিন্তু মোহনবাগানকে হারিয়ে দেবে, মোহনবাগান এর কাছে জিততে পারবে না, যে এই টিমের কাছে কিছুতেই পারবে না, মোহনবাগান অনেক শক্ত টিম, এই কথাটা বলার কিন্তু কোনো জায়গাই নেই। পুরো মোহনবাগান টিমের প্রত্যেকটা পজিশন ধরে অ্যানালাইজ করলে দেখা যাবে একটা পজিশন, 3 ব্যাকের একটা জায়গা যেখানে ভারতীয় প্লেয়ার বা দীপক টাংরি খেলছে, সেই জায়গাটা ছাড়া আর কোনো জায়গায় মোহনবাগানের টিমের কোনো নড়বড়ে বা সামান্য উইকনেসও থাকার কথা নয়। কারণ এর থেকে ভালো ইন্ডিয়ান প্লেয়ার ভারতবর্ষে পাওয়াটা সম্ভব নয়। যতজন প্লেয়ার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, টপমোস্ট প্লেয়াররা, তারা সবাই মোহনবাগানে রয়েছে প্রায়, মানে যে সমস্ত পজিশনে প্লেয়াররা রয়েছে। এখন 11 জন বিদেশি দিয়ে খেলা তো সম্ভব নয়, তো 4 জন বিদেশি থাকার পর যে 6টা স্পট পড়ে থাকে গোলকিপার ছাড়া, সেই 6টা স্পটে কিন্তু একটা স্পট ছাড়া বাকি সমস্ত স্পটে কিন্তু টপমোস্ট প্লেয়াররা রয়েছে। এমনকি মোহনবাগান যদি ডিফেন্সে 2 জন বিদেশি ইউজ করে, তাহলে কিন্তু কোনো উইক পয়েন্টই থাকার কথা নয়। হ্যাঁ, এইটা বলা যেতে পারে যে একজন ইন্ডিয়ান প্লেয়ার যত ভালোই খেলুক না কেন, তার থেকে একজন বিদেশি প্লেয়ার ভালো খেলতে পারে। তো সেই জায়গায় আমরা অ্যাটাকে জোর বাড়ানোর জন্য ওখানে বিদেশি ইউজ করে অ্যাটাকটাকে পাওয়ারফুল করতে পারি, কিন্তু এটা কখনোই নয় যে বিদেশি ইউজ না করলে সেই জায়গাটা আমাদের উইক। ACL2 এর ব্যাপারটা পুরোপুরি আলাদা, আমি ACL2 এক্ষুনি যাচ্ছি না, আমি একদম আইএসএলে রয়েছি। আইএসএলে কিন্তু মোহনবাগানকে হারিয়ে দেবে, বেরিয়ে যাবে, বা মোহনবাগান কারোর কাছে ভয় পাবে, এরম টিম থাকার কথা নয়। মোহনবাগানকে হারাতে পারে একমাত্র মোহনবাগান নিজেদের ক্যাজুয়ালনেস বা নিজেদের মাঠের মধ্যে বোকার মতো কিছু ভুল না করলে, বা বলতে পারেন ক্যাজুয়াল প্লে, বা বলতে পারেন যে একটা ব্লান্ডার মাঠের মধ্যে না করলে মোহনবাগানেরকে কিন্তু হারানোটা যে কোনো টিমের কাছে একটা বিশাল বড় টাস্ক হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু এটাও বলতে হয় যে খেলাটা মাঠে হয়, খাতায় কলমে টিম যতই ভালো হোক, আমরা অনেক সময় দেখেছি অনেক বড় টিম ছোট টিমের কাছে হেরে গেছে, তো সেগুলোকে আমরা অঘটন হিসেবেই ধরেছি। তো সেই রকম অঘটন এখন ঘটতে পারে, সেটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কিন্তু জেনারেলাইজডভাবে মোহনবাগানের হারার সম্ভাবনা যে কোনো ম্যাচে খুবই কম। তবে তার জন্য সিরিয়াসলি খেলতে হবে এবং প্রত্যেকটা ম্যাচকে একটা ফাইনাল ম্যাচ হিসেবে নিতে হবে এবং ডু অ্যার ডাই মানসিকতা নিয়ে খেলতে হবে। এই মানসিকতাটা যদি মোহনবাগানের মধ্যে থাকে, তাহলে আর কোনো দিকে টিমের ব্যালেন্স, টিমের কে কোন পজিশানে খেললো সেটা নিয়ে ভাবনা চিন্তা করার খুব একটা প্রয়োজন হবে না। তাই আশা করছি পাঞ্জাব এফসি ম্যাচে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি মোহনবাগান হতেই পারে, তো আলটিমেটলি ম্যাচটা জেতা নিয়ে খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। যদি সিরিয়াসলি খেলে এবং ম্যাচটাকে সিরিয়াসলি নেয়, সেই দিকেই ইঙ্গিত রয়েছে। কোচ মলিনা প্রত্যেকটা ম্যাচকে সিরিয়াসলি নিচ্ছেন, একদম প্রফেশনাল ওয়েতে প্র্যাকটিস করাচ্ছেন এবং প্রত্যেকটা ম্যাচ ফাইনাল হিসেবে দেখেই খেলছেন। তো সেই হিসেবে দেখতে গেলে আশা করা যাচ্ছে যে ম্যাচটা নিয়ে খুব একটা সমস্যার কিছু হওয়ার কথা নয়। এবার যদি চলে আসি ডার্বির কথায়, তো ডুরান্ড কাপে ডার্বি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো ইস্টবেঙ্গল গতকাল হেরে গেছে
এবং সেটা দেখে আবার আমরা অনেকেই ভাবতে পারি যে ইস্টবেঙ্গল এত উইক টিম, এই তো এত কথা বলছিল এত উইক টিম, কিন্তু আমি আপনাদের সকলকে বলতে চাইছি যে এই ম্যাচটা দেখে ইস্টবেঙ্গলকে জাজ করার কোনো মানে নেই। তার কারণ হচ্ছে অল্টিটিউড একটা ফ্যাক্টর ছিল, কারণ আগের ম্যাচটাও ইস্টবেঙ্গল যখন যুব ভারতীতে খেলেছিল তার থেকে গতকালের পারফরমেন্স অনেকটাই পার্থক্য। তো ওইটা দেখে এক্ষুনি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, আর এক্ষুনি ডার্বির তো কোনো ডেট অ্যানাউন্স হয়নি, তো ওটা নিয়ে ভেবে লাভ নেই। তবে ডার্বিটা আলটিমেটলি হচ্ছে না যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, যে ডুরান্ড কাপের ফাইনালে আবার আগের বছরের মতো ডার্বিটা দেখতে পাবো, বা যে একটা প্রতিবাদের কথা বলা হয়েছিল সেই জিনিসটা আবার পুনরায় করার একটা চেষ্টা। তো সেটা কতদূর কী হবে আমি জানি না, মানে মোহনবাগান ফাইনালে পৌঁছলে তারপরে কতটা মানে মানে সেই বিষয়টা মানে পুরো যে ঘটনাটা মানে যে রিপ্রেজেন্টেশনটা করার কথা ছিল সেটা আদৌ হবে কি না। এবার যদি চলে আসি আইএসএলের প্রত্যেকটা ম্যাচের বা ফিক্সচার ঘোষণা হয়নি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আজকে চ্যালেঞ্জার্স লিগের ড্র ছিল, তো সেখানের ম্যাচের ডেটগুলো ফাইনালাইজ হবে। মোহনবাগানের ACL2 এর ম্যাচের ডেট পাওয়া গেছে, ইস্টবেঙ্গলের ওই চ্যালেঞ্জার লিগের ডেটগুলো পেয়ে যাওয়া যাবে, তারপরেই ফাইনাল ফিক্সচার আসবে। কারণ তাদের ম্যাচগুলো দেখেই তো ফাইনাল ফিক্সচারটা বানাতে হবে, সেই জন্য ফিক্সচারটা আসতে দেরি হচ্ছে। তবে এটা কনফার্ম হয়ে গেছে, ফার্স্ট ম্যাচটা হচ্ছে 13ই সেপ্টেম্বর, এবং এই ম্যাচটা হবে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি FC, একদম জমজমাট ম্যাচ দিয়ে শুরু হবে আইএসএলটা। কিন্তু এখানেও একটা সমস্যার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে 3 তারিখ আর 9 তারিখ ন্যাশনাল টিমের ম্যাচ আছে। তো মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার ন্যাশনাল টিমে খেলবে। 9 তারিখ ফাইনাল ম্যাচ, মানে 9 তারিখ যে ম্যাচটা আছে সেটা খেলে মোহনবাগান ফাইনালি মানে প্র্যাকটিস ওই মুম্বাই সিটি FC ম্যাচটার জন্য শুরু করতে পারবে 10 তারিখ। হাতে পড়ে থাকবে 2 দিন। জেনারেলি যা হয়, জার্নি করে এসে বা ম্যাচ খেলে এসে প্রথম দিনটা হালকা ট্রেনিং বা জিম সেশন হয়, তারপরের দিন থেকে পুরোদমে প্র্যাকটিস শুরু হয়। সেটা ধরলেও 9, 10, 11 তারিখটা যদি নর্মাল প্র্যাকটিস হয়, তাহলে 12 তারিখ একটা দিনই পড়ে থাকছে। আর নর্মাল প্র্যাকটিস যদি আমি নাও ধরি, যে না ঠিক আছে যে তাদের কোনো জিম সেশনের দরকার নেই, একদম পুরোদমে প্র্যাকটিস করা হবে, তাহলেও সেটা পাওয়া যাবে 11 এবং 12 তারিখ। কারণ 9 তারিখ ম্যাচ শেষ হওয়ার পরেও যদি তারা পরের দিন ফেরে, তাহলে সেটা 10 তারিখ দুপুরবেলা কি বিকেলবেলা এসে তারা পৌঁছবে বাকি প্লেয়াররা, ফলে তারা যে পুরোদমে প্র্যাকটিস করতে পারবে সেই দিন, সেটা আশা করা যাচ্ছে না। তো মোটামুটি 2 দিনের প্র্যাকটিসে ওই ম্যাচটায় নামতে হবে। আর ন্যাশনাল টিমে খেলার ফলে যেটা হয়, এইখানের যে কম্বিনেশান বন্ডিং, একটা একসঙ্গে প্র্যাকটিস, একই কম্বিনেশানে খেলা, একটা পজিশানে খেলা, সেগুলো কিছু দিনের জন্য ঘেঁটে যাবে। কারণ প্লেয়াররা ওখানে নতুন নতুন পজিশানে খেলবে, তাদের সব আলাদা পজিশান আছে। পজিশান যদি চেঞ্জ নাও হয়, আমি ধরে নিলাম, তাহলেও তাদের কম্বিনেশানের ব্যাপার আছে। তো ওখানকার যে প্লেয়াররা ন্যাশনাল টিমে খেলছে তাদের সঙ্গে একটা বন্ডিং তৈরি করে ওই ম্যাচগুলো খেলতে হবে, তারপর ফিরে এসে আবার নতুন করে বন্ডিং তৈরি করা, নতুন করে কম্বিনেশান তৈরি করা, বা পুরনো কম্বিনেশানটাকে মনে করে রিকল করে আবার প্র্যাকটিস করা, এটা একটুখানি চাপের বিষয় থাকবে। তো প্রথম ম্যাচটা মোহনবাগানের জন্য একটু চাপেরই হতে চলেছে। এবং 13 তারিখ ম্যাচ খেলার পরের দিন থেকে তাদের আবার প্রস্তুতি নিতে হবে AFC কাপে 6 জন বিদেশি অ্যালাও আছে ফার্স্ট 11-এ। সেখানে 6 জন যদি আমরা নাও খেলাই, আমার ধারণা 6 জন খেলাবে না, 5 জন খেলাবে। একজন অন্তত রিজার্ভে রাখা থাকবে পরে টিমের প্রয়োজনে তাকে নামানোর জন্য। পুরো পাওয়ারটাকে একসঙ্গে ইউজ আশা করি করবে না। তো যাই হোক, 5 জন বিদেশি খেললেও কম্বিনেশনটা তো অল্প হলেও চেঞ্জ হবে, তো সেটার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে প্লেয়ারদের, সেটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। আর আনোয়ার নিয়ে কি ডিসিশান হলো, সেটা আজকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে চলে আসার কথা আছে। যদি ডিসিশানটা তাড়াতাড়ি চলে আসে বিকেলের মধ্যে, তাহলে আমি আর একটা ভিডিও দিয়ে ডিটেলসটা বলে দেবো যে কী ডিসিশান হলো। এখনও পর্যন্ত যা খবর আছে তাতে কিন্তু আনোয়ার আলীর আর্থিক জরিমানা এবং স্পোর্টিং ব্যান দুটোই হতে পারে। দিল্লি এফসির স্পোর্টিং ব্যান হতে পারে, মানে ট্রান্সফার ব্যান হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মনে করা হচ্ছে যে আর্থিক জরিমানাই শুধু হবে, অন্য কোনো ট্রান্সফার ব্যান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা কম। ওদিকে মোহনবাগানের হোটেলে যতগুলো রুম দরকার ছিল ততগুলো রুম পায়নি মোহনবাগান, তো কিছু কম সংখ্যকই রুম পেয়েছে। তো এক একটা রুমে 2 জন প্লেয়ার অ্যাডজাস্ট করে নিচ্ছে, তাতে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তো একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, তারা অ্যাডজাস্ট করে নেবে। তো দেখা যাক কালকে কি হয়, তো সেটা নিয়ে তো কাল সকালে একটা ভিডিও দেবো। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজিকর, এবং জয় মোহনবাগান।